নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে বহুদিন বাদে আবার সুচিত্রা ভট্টাচার্যের গল্প শোনাতে চলেছি। আজকের গল্পের নাম আধার বৃত্ত। লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। তখনই কেমন সন্দেহ হয়েছিল ব্রততীর। প্রতিদিন এ সময়ে তীর্থের কাকের মতো মার প্রতীক্ষায় বারান্দায় দাঁড়িয়ে থাকে মেয়ে। দূর থেকে মাকে দেখলেই লাফালাফি নাচানাচি শুরু করে দেয়। আজ ব্রততী বাড়ি ফিরে বেল বাজানোর পরও সে মেয়ের দর্শন নেই। ভুরু কুচকে মার দিকে তাকালো ব্রততী। ওরা এসেছিল বুঝি? মমতা ত্রস্ত মুখে দাঁড়িয়ে আছেন, মৃদু ঘাড় নাড়লেন। তীক্ষ্ণ স্বরে ব্রততী বলল, ওরা নিতে এলো, তুমিও সঙ্গে সঙ্গে ওকে ছেড়ে দিলে? আমি কি করব, তোর মেয়েই তো যাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল যে। পলকের জন্য ব্রততীর বুকটা একদম ফাঁকা হয়ে গেল। শূন্য ধু ধু ঘাসহীন মাঠের মতো। পরক্ষণে একটা অসহায় রাগ ফুঁসে উঠেছে ভেতরে। চটাস চটাস চটি খুলে ছুঁড়ে দিল জুতো রাখার র্যাকে। থমথমে মুখে বলল, কথাটা আমায় একবার অফিসে ফোন করে জানাতে পারতে। করেছিলাম, তুই তখন অফিস থেকে বেরিয়ে পড়েছিস। কখন এসেছিল ওরা? এই তো খানিক আগে। 1 ঘন্টা? না না, আরও কম। মমতা সাহস সঞ্চয় করে হাসলেন একটু। তাড়াতাড়ি দিয়ে যাবে বলেছে, 8টার মধ্যে। তাহলে আর কি, ধেই ধেই নাচি। ব্রততী দুপদাপ ঢুকে গেল ঘরে। কাঁধের ব্যাগ আছড়ে ফেলে দিল টেবিলে। দুহাতে মুখ ঢেকে খাটে বসে পড়েছে। আজই প্রথম দিন নয়, এই নিয়ে 2 মাসে 3বার তুতুনকে নিয়ে গেল ওরা। একটা না একটা বাহানা দেখিয়ে। বাড়িতে সত্যনারায়ণ হচ্ছে, পুজোর দিনে বাবা মা একবারটি তুতুনকে দেখতে চায়। তার আগের বারও কি একটা বলে যেন নিয়ে গেল না? সীমার ছেলের জন্মদিন না ছাতার মাথা কি যেন। অছিলা অছিলা, সবটাই অছিলা। ব্রততী কি বোঝে না কিছু? সমস্ত ওই অতনুর কারসাজি। কোর্টে মেয়ের কাস্টাডি নিয়ে লড়তে গিয়ে হেরে গেছে অতনু। মুখে চুনকালি পড়েছে, তাই এখন অন্যভাবে কলকাঠি নাড়ছে। তুচ্ছতম ছুতো ধরে মেয়ের ওপর দাবি প্রতিষ্ঠার চেষ্টা। আশা কত। মমতা দরজায় এসেছেন। মুখ হাত পা ধুলি না? যা, বাথরুম ঘুরে আয়, চায়ের জল বসাচ্ছি। 2 মিনিট আগেও প্রবল খিদেতে নাড়ি ছিঁড়ে যাচ্ছিল ব্রততীর। অফিসের ক্যান্টিনটা আজ বন্ধ ছিল। কোন দুপুরে বাইরে থেকে 1 ঠোঙা মুড়ি বাদাম এনে খেয়েছে, সে কি এতক্ষণ পেটে থাকে? 4টার বাস থেকে নেমে মোড়ের দোকান থেকে গোটা 4 গরম প্যাটিস কিনেছিল ব্রততী। সঙ্গে তুতুনের জন্য তার প্রিয় লাড্ডু। বাক্সটা ব্যাগেই পড়ে আছে। থাক, পড়েই থাক। ব্রততী মুখ থেকে হাত সরালো। আজ কজনের বাহিনী এসেছিল তুতুনকে নিতে? বললাম তো, তোর ছোট দেওর আর ননদ। মমতা পায়ে পায়ে ভেতরে এলেন। বিশ্বাস কর, আমি আপত্তি করেছিলাম। বলেছিলাম, তুই নেই, তোকে না জিজ্ঞেস করে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তা তোর দেও আর ননদ দুজনেই এত করে বলতে লাগলো তোর যে ভাসুর দুবাইতে থাকে সে নাকি এসেছে, আজ খাওয়া দাওয়া করবে তোদের বাড়িতে। দেওর ননদ ভাসুর
তোদের বাড়ি, শব্দগুলো খটাং খটাং লাগছে কানে। ব্রততী কড়া গলায় বলল, বারবার দেওয়ার, ননদ, ভাসুর বলছো কেন? তোমাকে কতদিন না বলেছি ওরা আমার কেউ নয়, ও বাড়িও আমার বাড়ি নয়, আমার বাড়ি এইটাই। সে তুই যা বলিস। মমতা মাথা দোলাচ্ছেন। তোর সঙ্গে সম্পর্ক চুকে বুকে গেছে বলে তারা তুতুনের কাকা পিসি রইল না এমনও তো নয়। তাহলে তুতুনের কাকা পিসি বলবে? আচ্ছা বাবা, আচ্ছা, তাই বলবো। ব্রততীর আরেকটু কাছে এগিয়ে এলেন মমতা। ওদের দেখে মেয়েটা কেমন ছটফট করছিল তা যদি দেখতিস। ঝা করে আরো তেতে গেল ব্রততী, প্রায় বিকৃত করে ভেঙচে উঠেছে। দেখে তুমিও গলে জল হয়ে গেলে, তাই তো? মমতা থমকেছেন, স্থির চোখে দেখছেন মেয়েকে। ব্রততী আরো হিংস্র হলো। তুমি কি চাও বলো তো মা, মেয়ে নিয়ে আমি এখানে না থাকি? ও মা, সে কি কথা? আমি ও কথা কখন বললাম? সব কথাকেই বলতে হয়, হাবে ভাবে বোঝা যায়। ব্রততী ঘাড় নাড়ছেন জোর জোর। ঠিক আছে, আমার ব্যবস্থা আমি নিজেই করে নিচ্ছি। মমতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওরকম করছিস কেন খুকু? অন্যায়টা কি বললাম? নিজেই ভেবে দেখো না। আমি কিচ্ছু খারাপ বলিনি। মমতার স্বর দৃঢ় শোনালো। শুধু একটা কথাই আমি মনে করিয়ে দিয়েছি, ওদের সঙ্গে তুতুনের সম্পর্ক অত সহজে ছেড়া যাবে না। তুই জোর ফলালেও পারবি না। মা হয়েও কি নিষ্ঠুরের মতো কথা! হয়তোবা মা বলেই। ব্রততী ঝুম হয়ে গেল। তুতুন যখন এই পৃথিবীতে অতনুর মেয়ে হয়ে জন্মেই গেছে, অতনুর মেয়ে হয়েই থাকবে, এই সত্যিটা ব্রততীর থেকে বেশি আর কে জানে? আর এর বিরুদ্ধেই তো ব্রততীর যত লড়াই ঝগড়া, আইন, আদালত, মামলা, মোকদ্দমা। ডিভোর্সের ডিক্রি তো কবেই জুটে যেত, শুধু যদি এই কাস্টাডির ফ্যাকড়াটা না থাকতো। কত দড়ি টানাটানি, কত থুতু ছেটাছেটি, কত কাদা ছোড়াছুড়ি, সবই তো ওই মেয়েকে পাওয়ার জন্যই। কি সিন না কোর্টে করেছে অতনু! মেয়েকে নিয়ে চলে আসছে ব্রততী, ছিনিয়ে নিতে চাইছে অতনু। এক পাশ থেকে বাবা টানে, এক পাশ থেকে মা। প্রকাশ্য আদালতে সে কি লজ্জাকর দৃশ্য! ব্রততীর শরীর শক্ত হয়ে এলো। জোর ফলানোর প্রশ্ন আসছে কোত্থেকে মা? কোর্ট বলে দিয়েছে মেয়ের বাপ সপ্তাহে একদিন দেখতে পাবে, তাতে আমি কখনো বাধা দিই? তার বেশি ওরা নিয়ে যায় কোন রাইটে? বলতে বলতে মার দিকে ট্যাঁচা চোখে তাকিয়েছে। এরপর থেকে দেখছি মেয়েকে আর এখানেও রেখে যাওয়া চলবে না। ঠিক আছে, এবার থেকে ট্যাকে করে অফিসেই নিয়ে যাব। মমতার মুখ কালো হয়ে গেল। বেশ তো, এবার থেকে ওরা নিতে এলে দূর দূর করেই নয় তাড়িয়ে দেব। তাতে তোর মেয়ে কাঁদুক, চেঁচাক। মমতা চলে গেলেন ভারী মুখে। ব্রততীর এবার খারাপ লাগছিল একটু একটু। মমতা নাতনি অন্তপ্রাণ, তার সঙ্গে এমন রূঢ় ব্যবহারটা না করলেই হতো। কি করবে ব্রততী, মাথার ঠিক থাকে না যে। অফিসে শাড়ি জামা না বদলেই ব্রততী শুয়ে পড়ল আলো নিভিয়ে। আধার ঘরে মাথার ওপর পাখা ঘুরছে। কার্তিক শেষ হয়ে এলো। পাখার হাওয়ায় শীত শীত করে বেশ। উঠে একটু কমিয়ে দিলে হয়, নড়তে ইচ্ছে করছে না। শুয়ে শুয়ে শুনতে পেল ও ঘরের টিভিতে বাংলা খবর শুরু হয়েছে। এরপর একের পর এক সিরিয়াল আরম্ভ হবে। গো গ্রাসে গিলবে মা।
অভিমান থিতিয়ে যাবে, দিব্যি কেটে যাবে মার সন্ধেটা। কিন্তু ব্রততীর মেয়েকে যে পক্ষিণীর মতো আগলে রাখে, যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ যে তুতুনকে চোখের আড়াল করে না। অফিস থেকে ফিরেই এমন একটা দুঃসংবাদ শুনলে তার মনের যে কি অবস্থা হয়। একা ঘরে গলা বুঝে আসছিল ব্রততীর। না, যে যাই বলুক, ব্রততীকে কঠিন হতেই হবে। দরকার হলে জোরই ফলাবে ব্রততী। অতনু যদি গায়ের জোরে একটা সম্পর্ক ছিঁড়ে দিতে পারে, তবে যুদ্ধে জিতেও ব্রততী কেন পারবে না মেয়েকে সম্পূর্ণ সরিয়ে নিতে? সম্পর্ক তো এমনি গাঢ় হয় না, তাকে ক্রমাগত লালন পালন করতে হয়, জাল দিতে হয়। সে সুযোগ যদি আদৌ না দেয় ব্রততী, ও বাড়ি না যেতে দিলে, ও বাড়ির কারুর সঙ্গে তুতুনকে দেখা করতে না দিলে, কদিন আর তাদের জন্য পা ছড়িয়ে কাঁদবে তুতুন। সে কান্নাও নয় ব্রততী ভুলিয়ে দেবে, তুতুনকে শুধু নিজের মেয়ে করে গড়ে তুলবে। পারবে না? অতনুর অস্তিত্ব কি কোনোভাবেই মুছে দেওয়া যায় না তুতুনের জীবন থেকে? খট করে শব্দ হলো একটা। টিউবলাইটের সাদাটে দুটিতে ভরে গেছে ঘর। চোখ কুচকে আলোর চাপটা সামলালো ব্রততী। বাবা এসেছে ঘরে। ব্রততী কাপড় গুছিয়ে উঠে বসলো। কিছু বলবে? শুয়ে আছিস যে বড়, শরীর খারাপ? উফ! ব্রততী হাসার চেষ্টা করলো। মন খারাপ? মার ওপর রাগ হয়েছে? ও, শোনাও হয়ে গেছে। মা যে কি, বাবা বাড়ি ঢুকতে না ঢুকতেই কেমিক্যালসের ছোট্ট বিজনেস আছে বিমলের। আক্রান্ত হয়ে ফেরেন সন্ধেবেলা। হ্যাঁ, একমাত্র মেয়ের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় মধ্য 50-এই তাকে প্রায় বৃদ্ধ করে দিয়েছে। মার ওপর তাও হম্বিতম্বি চলে। এই বাবাকে মেজাজ দেখানো যায় না। ব্রততীর ভারী মায়া হয় বাবার মুখখানা দেখে। চুপ করে মেয়ের পাশটিতে এসে বসলেন বিমল। তুই এত অবুঝপনা করিস কেন বল তো খুকু? কি করলাম আমি? ব্রততী সহজ হতে চাইল। মেয়ে 1-2 ঘন্টার জন্য গেছে, এখনই ফিরে আসবে। এতে এত উতলা হওয়ার কি আছে? উতলা আমি হইনি বাবা, কিন্তু যা আমার পছন্দ নয় তা তো আমি বলবই। একটু মানিয়ে নিয়ে চল মা, যা হওয়ার তো হয়েই গেছে। পাস্ট ইজ পাস্ট, নতুন করে আর তিক্ততা বাড়িয়ে কি লাভ? অনেক কথা মুখে চলে আসছিল ব্রততীর, বলতে পারত। তিক্ততা তো আমি বাড়াই না বাবা, বরং ওরাই। তুমি জানো তুতুনের কানে ওরা কেমন বিষ মন্তর দেয়? না হলে আগে যে মেয়ে বাবার কাছে ঘেঁষত না, মা ছাড়া জগতের কিচ্ছু চিনত না, সেই মেয়ে ড্যাং ডেঙিয়ে নাচতে নাচতে ও বাড়ি চলে যায়। আর সেটা কোন বাড়ি? না, যে বাড়িতে দিনের পর দিন অপমানিত হতে হয়েছে মাকে। অতনুর ভাই বোন সবাই তো সাগরেদ ছিল অতনুর। একটি দিনের তরেও দাদার ক্রূর আচরণের প্রতিবাদ করেনি কেউ। এখন তারা বাচ্চার মন ভোলাতে আহ্লাদীপনা শুরু করেছে। এও তো শয়তানি। ব্রততীর মা বাবাকে নিয়েও একসময় কম কথা শুনিয়েছে ও বাড়ির লোক, কোনো কারণ ছাড়াই। সবই তো জানে মা বাবা, তবু কি করে বলে? এ বাড়ির কারোর কোনো মান সম্মান বোধ নেই। থাকলে বুঝতো ওই 4 বছরের মেয়েকে দিয়েই প্রতিশোধের জমি তৈরি করছে ওরা। ব্রততী কিছুই বলল না। কাকে বলবে? বাবাকে, যে বাবা আগাগোড়া ডিভোর্সের বিপক্ষে ছিল। কাকে বোঝাবে? মাকে, যে মা দিন রাত মিটমাট করেনি
তুতুনকে নিয়ে টানা হেসড়া করিস না বলে বলে কানের পোকা নাড়িয়ে দিয়েছে তাকে। ছোট্ট শ্বাস পড়ল ব্রততীর। অজান্তেই ও বাড়িতেও সে একা ছিল, এ বাড়িতেও একা, ঘোরতর নিঃসঙ্গ। মেয়ের শ্বাসটা বুঝি অনুভব করলেন বিমল। উঠে দাঁড়িয়েছেন, নরম গলায় বললেন, মন খারাপ করিস না, আয় ও ঘরে আয়। অফিস থেকে এসে চাটাও তো খাসনি শুনলাম, আয় আয়। বিমল চলে যাওয়ার পর বিছানা ছাড়ল ব্রততী। সিন ক্রিয়েট করে লাভ নেই, এ বাড়িতে থাকলে এরকমই চলবে। তাকেই উদ্যোগী হয়ে হেস্ত নেস্ত করতে হবে কিছু। ব্যাগ থেকে প্যাটিসগুলো বার করল ব্রততী। ঠান্ডা হয়ে গেছে, তেল তেল করছে বাক্সটা। লাড্ডুগুলো থেতলে গেছে। থেতলানো লাড্ডু ফ্রিজে রেখে ব্রততী রান্নাঘরে এলো। গ্যাস জ্বালিয়ে চাটুতে প্যাটিস 4টে গরম করে নিয়ে এসেছে বাইরের ঘরে। টিভির সামনে বসে আছে ব্রততী, কামড় দিচ্ছে প্যাটিসে। বিস্বাদ লাগছে, তবুও সামনে পর্দায় অর্থহীন কি এক হাসির প্রোগ্রাম চলছে। ক্ষণে ক্ষণে উজ্জ্বল হচ্ছে বাবা মার মুখ। দেখলেই চোখ করকর করে উঠছে ব্রততীর। তবু সে দৃষ্টি রেখেছে টিভির পর্দায়। হাস্য কৌতুকের পর্ব শেষ হয়ে সিনেমার গান শুরু হলো। নির্বোধ প্রেমের লম্ফঝম্পে ফোড়ে যাচ্ছে বোকা বাক্স। ব্রততী দেখছে না কিছুই, শুধু তাকিয়েই আছে। সামনে এখন অসংখ্য রং ঝিলমিল ঝিলমিল। ব্রততীর চোখে সবই যেন বর্ণহীন, সবই যেন নীরস। কেটে যাচ্ছে সময়। চায়ের কাপ শূন্য হলো, প্যাটিসের প্লেট ফাঁকা হলো। কাটছে সময়। সহসা দেওয়াল ঘড়ির দিকে চোখ পড়তেই ব্রততী চমকে উঠেছে। 9টা 10। মা, সময়টা দেখেছ? 9টা তো বেজে গেল। তুমি কিন্তু বলেছিলে 8টার মধ্যে দিয়ে যাবে। তাই তো বলে গেল, আমি জানতাম এটা ঘটবে। ব্রততী উঠে পড়ল, চঞ্চল পায়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে। সামনে বেশ খানিকটা ফাঁকা জায়গা, তারপরে বড় রাস্তা। তাদের 3তলা থেকে অনেকটা দূর অবধি দেখা যায়। পথে লোক চলাচল কমে এসেছে। বড় রাস্তার হ্যালোজেনের আলো আবছা হয়ে আছে কুয়াশায়। হঠাৎ হঠাৎ গর্জন তুলে ছুটে যায় বাস, মিনিবাস। তারা মিলিয়ে গেলেই আবার নির্জন চারদিক। কার্তিকের কুয়াশা মাখা ওই পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে ব্রততীর বুকটা ছমছম করে উঠল। যদি আর না ফেরে তুতুন, যদি অতনু ওকে রেখে দেয়। শয়তানের বেহদ্দ, সব পারে। কথায় মিশ্রি ঢেলে ঢেলে হয়তো এমন করে ফেলেছে মেয়েই আর আসতে চাইছে না। যদি তাই হয়, কি নিয়ে বাঁচবে ব্রততী? ব্রততীর শরীরের রোম পলকে খাড়া, মাথা ঝিমঝিম করছে। হঠাৎই শীত করে উঠল খুব। মেয়ে যদি আর না ফেরে, কি করে নিয়ে আসবে মেয়েকে? এক্ষুনি ছুটবে ও বাড়ি। যদি ওরা মুখের ওপর দরজা বন্ধ করে দেয়, থানায় যাবে, পুলিশ ডাকবে, বড়বাবুর নাকের সামনে গিয়ে নাড়াবে কোর্টের অর্ডারটা। পুলিশরা তো এসবই চায়, খুব মজা পাবে। যা হোক, হয়তো দাঁত ছিরকুটে হেসে বলবে, এসব সিলি ব্যাপারে আমাদের মূল্যবান সময় নষ্ট করা যাবে না ম্যাডাম। পিছন ঘুরে বসার ঘরের দিকে একবার তাকালো ব্রততী। মা দিব্যি নির্বিকার। বাবা ফিরে ফিরে দেখছে এদিকে। চোখাচোখি হতেই চোখ সরিয়ে নিল। কি ভেবে ব্রততী ফিরল বসার ঘরে। অস্ফুটে বলল, এবার তো আমাদের কিছু করতে হয় বাবা। বিমল আর একবার ঘড়ি দেখলেন।
খুব রাত তো হয়নি, আর কিছুক্ষণ দেখি। আমার কিন্তু ভালো লাগছে না বাবা, তোর সব তাতেই বাড়াবাড়ি। আলগা ঝেঁচে উঠলেন মমতা। সে তো কোনো চোর ছেলে ধরার সঙ্গে যায়নি, ডাকাত গুন্ডার আড্ডাতেও গিয়ে পড়েনি, অত ভাবছিস কেন? তুমি যদি বুঝতে। ব্রততীর স্বর তপ্ত থেকে করুণ হয়ে গেল। বাবা, তুমি একটা কিছু করো। কি করি বলতো? ফোন করব? করো, দেখো। ডায়ালের বোতাম টিপছেন বিমল। পাজরে খচখচ শব্দ বিচ্ছে ব্রততীর। গল্ফ গ্রিন থেকে ভবানীপুর কি এমন দূর? এই মুহূর্তে মনে হচ্ছে যেন লক্ষ যোজন, বুঝি বা আকাশের ছায়াপথেরও ওপারে। ফোন এনগেজড। একবার নয়, পরপর বেশ কয়েকবার চেষ্টা করলেন বিমল। মেয়ের কানেও ধরিয়ে দিলেন রিসিভার। দুরাগত ধ্বনি বধির করে দিল ব্রততীকে। কম্পিত গলায় ব্রততী বলল, কি হবে বাবা, তুই বল। যাবে সঙ্গে? দুজনে মিলে গিয়ে দেখেব? ঠোঁট টিপে 1 সেকেন্ড ভাবলেন বিমল। বললেন, যাবি? চল। আমার পার্সটা এনে দাও তো, আর একটা পাতলা চাদর। অপ্রসন্ন মুখে মমতা চাদর আর পার্স এনে দিয়েছেন স্বামীকে। গজ গজ করছেন আপন মনে, যেমন বাপ তেমন মেয়ে, কারুরই এতটুকু ধৈর্য নেই। মার দিকে একটা তীব্র দৃষ্টিহীনে বাবার পিছু পিছু বেরিয়ে এলো ব্রততী। নামছে সিঁড়ি দিয়ে, ধকধক করছে বুক, একই সঙ্গে ঘাম হচ্ছে, শীত করছে, এ এক বিচিত্র অনুভূতি। রাস্তায় এসে বিমলকে খানিকটা উদ্ভ্রান্ত দেখাচ্ছিল। দূরের দিকে তাকিয়ে আছেন, যেন কুয়াশা ভেদ করে খুঁজছেন কাউকে। নার্ভাস গলায় বললেন, ট্যাক্সি ধরবো? ধরো না, ধরছো না কেন? এদিকে এ সময় ট্যাক্সি পাওয়াও তো মুশকিল রে। এগিয়ে আনোয়ারশা রোডের দিকে যাই, চল। চলো, দাঁড়িয়ে থেকে কি হবে? পিতা পুত্রী 10 পাও এগোয়নি, উল্টো দিক থেকে প্রচণ্ড গতিতে ছুটে আসা ট্যাক্সি শব্দ করে বেগ কষল। দরজা খুলে গেল। নেমে এসেছে তুতুন। ট্যাক্সির জানলা দিয়ে হাত নাড়ছে অতনু। মেয়েও ফিরে ফিরে টাটা করছে বাবাকে। স্টার্ট নিল ট্যাক্সি। হুশ করে হারিয়ে গেল কুয়াশায়। মেয়েকে প্রায় খামচে ধরেছে ব্রততী। এত দেরি করলি কেন? বাবা মার বিচ্ছেদ তুতুনকে 4 বছর বয়সেই অনেক শেয়ানা করে দিয়েছে। চোখ ঘুরিয়ে বুদ্ধিমতির মতো উত্তর দিল সে, সরি মা, কারুর দোষ নেই। আমি বুবলু টুকুনের সঙ্গে খুব খেলা করছিলাম। কাকে আড়াল করে তুতুন? বাবাকে? বাবার ওপর টানটাকে, নাকি নিজেকেই? সান্ত্বনা দিচ্ছে তুতুন, না কাটা ঘায়ে নুন ছিটোচ্ছে। মনে মনে ইতি কর্তব্য স্থির করে নিল ব্রততী। রাতে মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, হ্যাঁ রে তুতুন, আমি আর তুই যদি দূরে কোথাও চলে যাই কেমন হবে বলতো? কোথায় মা? দূরে কোথাও, দার্জিলিং, দিল্লি, যেখানে হোক। বেড়াতে যাবে? কতদিন থাকবো? ধর সারা জীবন, তুই যতদিন না বড় হোস। আর তোমার অফিস, সেখানেও একটা কাজ জুটিয়ে নেব। অন্ধকারে চুপ করে রইল তুতুন। তারপর বলল, কেন মা? এমনি, এখানে আমার ভাল লাগছে না। সেখানে গিয়ে শুধু তুই আর আমি থাকবো, খুব মজা হবে না? আবার চুপ করে আছে মেয়ে অনেকক্ষণ। কিরে, কিছু বলছিস না যে? আমরা চলে গেলে দাদু দিম্মার কষ্ট হবে না? হবে, কি করা যাবে? তোমার দাদু দিম্মার জন্য মন কেমন করবে না? করবে। কার জন্য বেশি মন কেমন করবে, দাদু না দিম্মা? ও মা, সে কি কথা, দুজনের জন্যই মন কেমন করবে।
তুতুন একদম চুপ করে গেল। এতটুকু সারা শব্দ নেই, যেন নিঃশ্বাসও নিচ্ছে না, এমনি নীরব। হঠাৎই নিজের কথাগুলো কোনো অদৃশ্য পাহাড় থেকে প্রতিধ্বনিত হয়ে ঝনঝন বেজে উঠল ব্রততীর কানে। মেয়ের প্রশ্নে কিসের ইঙ্গিত? কি উত্তর দিল ব্রততী? বাবা মা দুজনের জন্যই সমান কষ্ট পাবে ব্রততী, অথচ মেয়ে শুধু মাকে নিয়ে ঝলমল করবে খুশিতে। এ ব্রততীর কেমন ধারার প্রত্যাশা! এই আধারে সবই গোপন, তবু তার মধ্যেও নিজের মনের লুকোনো চেহারাটা কি বিশ্রী কদর্য লাগছে। কেন এত হীন হয়ে যাচ্ছে ব্রততী? ঈর্ষা, প্রতিহিংসা, পরায়ণতা, ক্ষোভ, পুঞ্জীভূত অভিমান? কার কাছ থেকে দূরে পালাতে চায় ব্রততী? অসাড়ে চোখ দিয়ে জল ঝরছিল ব্রততীর। সে নিজেই যাকে ভুলতে পারেনি, মেয়ে তাকে ভুলবে কেমন করে?